আমাদের বৃহত্তর পরিবার মন নিয়ে গ্রুপ, এই গ্রুপের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সঙ্গে পেয়েছি শ্যামলকুরি স্যারকে। স্যার, আপনি আসুন এবং আপনি আমাদের মাইন্ড টেকনিকের খুঁটিনাটিগুলো বিস্তারিত ভালো করে বোঝান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মন্তোষ স্যার, এবং অসংখ্য ধন্যবাদ জানাই মন নিয়ে গ্রুপের উপস্থিত ডাক্তারবাবুদের, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের টিম লিডার। ওনাকে আমি জানি ডাক্তার নয়, তবু উনি এই হোমিওপ্যাথির জন্য নিজেকে এমন ভাবে সমর্পণ করে দিয়েছেন যেটা সত্যি একটা গর্বের বিষয়। আমরা অনেক হোমিওপ্যাথির প্রচার এবং প্রসারের জন্য তেমন কোনো চিন্তা করিনি, কিন্তু রানা দে, যাকে রানা দাই বলে ডাকে আমি, যিনি হোমিওপ্যাথির জন্য রাত দিন চিন্তা করেন, এবং সব থেকে অবাক হয়ে যাবেন, আমরা এই যে ক্লাসটা চালাচ্ছি আজ 900 কত বা হাজারের কাছাকাছি, প্রতিদিন সঠিকভাবে লিঙ্ক দেওয়া বা সমস্ত যে অর্গানাইজেশনের কাজগুলো উনি সঠিকভাবে করেন, সেটা কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটির সাথে কাজটা করে যান। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে মেডিসিন নির্মল, আজকের যে মেডিসিন, এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হচ্ছে নেট্রাম সাল্ট। নেট্রাম সাল্ট এমন একটা মেডিসিন, যে মেডিসিনটা আমাদের জানতেই হবে, পড়তেই হবে, বুঝতেই হবে। কারণ বর্তমান যুগে মানুষ বিভিন্নভাবে আঘাত পাচ্ছে। আঘাতে আঘাতে জর্জরিত একটা মানুষ যখন তার শারীরিক স্তরে এবং মানসিক স্তরে বিভিন্ন রোগ সমস্যায় ডাক্তারবাবুদের দৌড়ে দৌড়ে গিয়ে হতে দিয়ে যখন সুস্থ হতে পারেন না, তখনই আমাদের হোমিওপ্যাথির একটা বিরাট দায় এবং দায়িত্ব থেকে যায় এই সকল পেশেন্টগুলোকে কিভাবে আমরা সুস্থ করে তুলব। আমরা যখন ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করতাম, তখন আমরা নেট্রাম সাল্ট সম্বন্ধে একটা কথাই শিখেছিলাম, যে মাথায় যদি কোনো রকমের আঘাত হয়, ব্রেনে যদি আঘাত হয়, তাহলে আমরা নেট্রাম সাল্ট ইউজ করতে পারি। কিন্তু আমরা তখন বুঝেছিলাম না যে আঘাত কেবল মেকানিক্যাল আঘাতেই জন্যে নেট্রাম সাল্ট দরকার কিনা। তাই ইঞ্জুরির যে বিস্তারিতটা মানে আছে, সেটা আমরা বুঝতাম না। আমরা অনেক সময় শুনেছি পেশেন্ট বলে, ডাক্তারবাবু কি বলবো আমার ছেলেটার কথা, আরে ওর জন্য আমি সারা জীবন দিয়ে দিলাম, বিয়ে পর্যন্ত করলাম না, রাত দিন খেটেছি, কিন্তু সেদিন ছেলেটা এমন কথা একটা বলে দিল ডাক্তারবাবু, আমার মাথায় যেন পাহাড় ভেঙে পড়লো। সত্যি কি পাহাড় ভেঙে পড়েছে? সত্যি কি পাহাড়ের আঘাত পেয়েছে? তেমন কিন্তু নয়। অর্থাৎ সে আঘাত পেয়েছে কিভাবে? মানসিক ভাবে আঘাত পেয়েছে। সুতরাং মানসিক আঘাত, ফিজিক্যাল আঘাত, কোন ট্রমা, ইঞ্জুরি, মেকানিক্যালি, এই সকল ক্ষেত্রেও কিন্তু আমরা নেট্রাম সাল্টকে ইউজ করতেই পারি। তাহলে আমরা হোমিওপ্যাথরা সবসময় চেষ্টা করি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা রোগীর চিকিৎসা করব, রোগের নয়। তাহলে রোগীর চিকিৎসা করতে গেলে রোগীকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, তার ক্যারেক্টার গুলো অবশ্যই আমাদের তার সাথে কথা বলে, পেশেন্টের সাথে কথা বলে জানতে হবে। তাহলে সেটা জানতে গেলে আমরা যদি নেট্রাম সাল্টকে আগেই একটু জেনে রাখি যে নেট্রাম সাল্ট আসলে কেমন টাইপের মানুষ, তাহলে আমরা পেশেন্টটাকে সহজেই ধরে ফেলতে পারব। তাহলে প্রশ্ন আসতেই পারে, আমাদের রাস্ট্রাক্স, নাক্সভূমিকা, এত মেডিসিন আছে, এই এত মেডিসিন গুলোকে আমরা কিভাবে চিনব? এই চেনার কাজটা কিন্তু অত সহজ নয়, আবার খুব জটিলও নয়, যদি আমরা কনস্ট্যান্টলি এইভাবে গ্রুপ স্টাডি করতে থাকি, বিভিন্ন বক্তার মুখ থেকে
বিভিন্নভাবে যদি একটা মেডিসিন তার চরিত্র আমরা শুনতে পাই, বুঝতে পারি, তাহলে আস্তে 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 আমাদের কাছে ইজি হয়ে যাবে এবং একটা সময় আমাদের মনে গেঁথে যাবে, দিস ইজ নেট্রামসাল, দিস ইজ রাস্টাক্স, দিস ইজ সালফার। তো এইভাবে আমাদের এগোতে হবে। তাহলে দেখুন, নেট্রামসাল মানুষটি অ্যাকচুয়ালি কি টাইপের, সে কি করে গোটা দিন, কিভাবে, কার জন্য করে, কেন করে, এই কথাগুলো আমাদের কিন্তু ভাবতেই হবে। তাহলে নেট্রামসালটা হচ্ছে, আমরা যদি আগে থেকে জানি, হাইলি ইন্ডাস্ট্রিয়াস পারসন, প্রচুর প্রচুর পরিশ্রম করতে পারে। পরিশ্রম এত বেশি করে যে এই মানুষটি কি হয় না, অন্যের সাথে বেশি মিলামেশা করে না। আমি যদি রাত দিন পরিশ্রম করি, কাজের সাথে যুক্ত থাকি, আর কাজকে যদি আমি ভালোবাসি, তাহলে বলুন আমি কি অন্যের সাথে ফোনে 1 ঘন্টা কথা বলা, বন্ধুর সাথে আড্ডা দেওয়া, কোনো উৎসব অনুষ্ঠানে যাওয়া, এগুলো কি আমরা করতে পারবো না? আমার মন চাইবে। তাহলে নেট্রামসাল হচ্ছে একটা হাইলি ইন্ডাস্ট্রিয়াস পেশেন্ট। তাহলে এই যে রোগ, এবং অল্পভাষী, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এর বন্ধু বান্ধব সংখ্যা কম, সব সময় ফ্যামিলির ভালো মন্দ চিন্তা করে, ফ্যামিলির যত সব মেম্বার থাকে তাদের ভালো মন্দ নিয়ে সব সময় চিন্তা করে তাদের কিভাবে উন্নতি করা যায়, চিন্তা করে তাদের কথা অভিযোগ আছে কিনা, অভাব আছে কিনা, সেটা কিভাবে পূরণ করা যায়। এই মানুষটি যখন কোন রোগে পড়ে, রোগাক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত অবস্থায় যেমন বিভিন্ন মেডিসিন, বিভিন্ন রকমের তার চিন্তা ভাবনা থাকে, এমন ডাক্তারবাবুর কাছে প্রকাশ হয়ে থাকে, যেমন আর্সেনিক, আর্জেন্টাম নাইট্রিকাম, নাক্সভমিকা, আরো মেডিসিন আছে। এরা যখনই রোগে আক্রান্ত হয় তখন তার স্বাস্থ্যের কথা নিয়ে ভাবে, ক্যালকেরিয়া কার্ড, স্বাস্থ্যের কথা ভাবে, আমার কি হবে, আমার কি হয়েছে, আমি কখন সারবো, কখন সুস্থ হব, আমার পরে এটা যদি থেকে যায়, না সারে, তাইলে আমার কি হবে। এই সকল বিভিন্ন চিন্তায় এক একটা মেডিসিন কিন্তু ব্যর্থ থাকে। তাইলে আমাদের নেট্রামসাল যদি অসুস্থ হয়ে ওঠে, তাইলে তার চিন্তা ভাবনাটা কোন জায়গায় সব থেকে বেশি এসে হাজির হয়। আমি আগেই বলেছি, নেট্রামসাল তার পরিবারকে খুব ভালোবাসে, ফ্যামিলিকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, তাই সে 24 ঘন্টা মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে, ফ্যামিলির জন্য সে নিজেকে সমর্পণ করে দিয়েছে। তাহলে এই ফ্যামিলি ওরিয়েন্টেড নেট্রামসাল যদি শরীর অসুস্থ হয়, তাহলে সব থেকে তার চিন্তা ভাবনার জায়গা কোথায় থাকবে? তার স্বাস্থ্যকে নিয়ে থাকবে, না তার পরিবারকে নিয়ে থাকবে? তার কাজকে নিয়ে থাকবে, না তার অন্য কোনো মেলা, উৎসব, অনুষ্ঠানকে নিয়ে থাকবে? আমরা এখান থেকেই অনুমান করতে পারি আমাদের এই নেট্রামসাল, রাস্টাক্স, ক্যালকেরিয়া কার্বের মানুষগুলো এই ফ্যামিলিকে প্রচন্ড ভালোবাসে, এত বেশি ভালোবাসে, অসুস্থ অবস্থায়ও সে কাজ করার আপ্রাণ চেষ্টা করে, অসুস্থ অবস্থায়ও এই পেশেন্ট কিন্তু কাজের মধ্যে থাকতে পছন্দ করে। তাহলে আমরা এই কথা থেকেই বলতে পারি আমাদের একটা সুন্দর রুব্রিক্স আছে, লাভ ফ্যামিলি ফর। তো লাভ ফ্যামিলি ফর, আমরা যদি একটা আমাদের পরিবারেরকে ভালোবাসি, তাহলে বলুন আমি অসুস্থ হয়ে গেলে আমার কি ভালোবাসা কমে যাবে? কখনো কমবে না। তাইলে আমাদের কাছে পেশেন্ট, আমরা যদি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার যে শরীর অসুস্থ, আপনি এখন কি ভাবছেন, কি চিন্তা করছেন, শরীর সম্বন্ধে কি চিন্তা করছেন? এই সকল পেশেন্টগুলো খুব কম বলে, ডাক্তারবাবু আমার শরীর নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার ফ্যামিলিটা যে কিভাবে আমি চালাবো, আমি অসুস্থ, অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো আমি কি করে করব, কাজগুলো যদি ভালো করে করতে না পারি আমার ফ্যামিলি মেম্বারসদের কি হবে? এই যে কথাগুলো আমরা শুনবো অসুস্থ অবস্থায়ও, এটাই হচ্ছে আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ নেট্রামসাল, রাস্টাক্স ইত্যাদি মেডিসিন। কারণটা কি? যখনই আমরা অসুস্থ হই, আমরা তো স্বাস্থ্য নিয়ে ভাববো, শরীর কিভাবে সুস্থ করবো সে নিয়ে ভাববো, কিন্তু নেট্রামসাল, রাস্টাক্সের মতো মেডিসিন গুলো তার শরীর স্বাস্থ্য নিয়ে ভাবে না, ভাবে আমার সংসারটার অবস্থা, সংসারটাকে নিয়ে ভাবে, সংসারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সংসারের যে সমস্যাগুলো আসছে সে কিভাবে সমাধান করব,
প্রতিদিনের যে কাজকর্মগুলো সংসারের জন্য করছি সেগুলা কিভাবে করব। এই যে এসেন্স, এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের নেট্রাম সাল পেশেন্টটা কিন্তু, রোগীটা কিন্তু, ব্যক্তিত্বটা কিন্তু পরিবারকে খুব ভালোবাসে। এবং এই পরিবারকে খুব ভালোবাসার যখন আমরা ইঙ্গিত পেয়ে যাব, আমরা এখান থেকে ফিল করে নেব, বুঝে নেব, দ্য পেশেন্ট ইজ দ্য নেট্রাম সালপিজ ইন দ্য রুব্রিক্স অফ লাভ ফ্যামিলি কোড। তাহলে আমি আগেই বললাম, যারা ফ্যামিলিকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা স্বাস্থ্যকে ভালোবাসে, তারা কিন্তু কি হয়, রোগাক্রান্ত অবস্থায়ও নেট্রাম সালও তেমনি পরিবারের উপর নেট্রাম সালের এই যে ভালোবাসা থাকে, তার জন্য সে কত অসুস্থ হোক, অর্থাৎ অসুস্থতা সত্ত্বেও পাগলের মতো পরিশ্রম করে। আমরা জিজ্ঞেস করি, আমরা যদি বলি নেট্রাম সালকে আপনি এখন কাজ ফাজ বন্ধ করুন, আপনি বাড়িতে থাকুন, কিন্তু বলবে ডাক্তারবাবু আমি কাজ বন্ধ করতে পারবো না। কাজ যদি বন্ধ করি তাহলে আমি পরিবারকে কিভাবে চালাবো, পরিবার সম্বন্ধে আমার যে সমস্যাগুলো হবে আমি সেগুলো কিভাবে সামাল দেব। তাহলে পরিবার ভিত্তি আমাদের রাস্তা ঠিক একই কথা বলবে যে আমি যদি কাজ না করি আমার সংসার চলবে কিভাবে, আমি যদি বসে যাই তাহলে তো আমার পরিবারের বিভিন্ন সমস্যাগুলো হবে, আমি যদি আরো 10 দিন 15 দিন বসে যাই তাহলে পরিবার তো আমার ভেঙে পড়বে। এখানেও লাভ ফ্যামিলি পর, এখানেও আমাদের লাভ ফ্যামিলি পর। অর্থাৎ অসুস্থতা সত্ত্বেও নেট্রাম সাল পাগলের মতো পরিশ্রম করতে থাকে। আমরা অবাক হয়ে যাই, কিছু কিছু সমাজে আমাদের মানুষ আছে, তোর এত হাঁপানি, এত কাশি, তোর এত কাজ করার কি দরকার। এরা বলে ডাক্তারবাবু আমাকে কাজ করতেই হবে, আমি কাজ ছাড়া থাকতেই পারি না। সেটা তো অনেকেই বলে, আমার স্ত্রীও বলে, কিন্তু আমি কাজ ছাড়া থাকতে পারি না। দিস ইজ ইন্ডাস্ট্রিয়া মেনিয়া ফর ওয়ার। তাহলে দেখুন, আমাদের একটা পেশেন্ট হাঁপানি নিয়ে এসেছে, কাশি নিয়ে এসেছে, স্কিন প্রবলেম নিয়ে এসেছে, যাই আসুক না কেন, হ্যালো, আচ্ছা একটু পরে আমি কথা বলছি, একটু অনলাইন ক্লাসে আছি। হ্যাঁ, হ্যাঁ স্টোরি একটু সমস্যা হলো, একটু ফোন টোন। তাহলে কি হচ্ছে, এই নেট্রাম সাল অসুস্থ সত্ত্বেও পাগলের মতো কাজ করে যায়, কাজ করে যায়, কাজ করে যায়। আমরা একটা কথা জানি যে যোগের চিন্তা চিন্তামণি নাই অন্য আশা, নিষ্কর্মার চিন্তা কিন্তু তাসার পাশা। একটা কবি কে লিখেছিলেন আমার খেয়াল নেই, আমি পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। যোগের চিন্তা চিন্তামণি নাই অন্য আশা, নিষ্কর্মার চিন্তা কেবল তাসার পাশা। শিশুর চিন্তা সদাই মাকে, পশুর চিন্তা পেটটা, আর গৃহস্থের চিন্তা কেবল ধরে রাখতে ঘরের ঠাট্টা। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, নেট্রাম সালপ ইজ এ হাইলি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সোনালিটি who loves the family, and that is why Nektram Sal works for family in maniacal disorder, maniacally। অর্থাৎ পাগলের মতো নিজেকে সেই কাজে সমর্পিত করে দেয়। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই ভাবতেই পারি যে অসুস্থ অবস্থায় যদি একটা মানুষকে এত কাজ 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 নিয়ে থাকে, তাহলে কি তার শরীর সম্বন্ধে সে ভালোবাসে? শরীরকে সে কি পাত্তা দেয়? শরীরকে নিয়ে কি সে চিন্তা ভাবনা করে? অর্থাৎ অতি সহজে আমরা বুঝিয়ে যেতে পারি আমাদের নেট্রাম সাল এই শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে তেমন একটা নজর দেয় না। পরিবারের সবার জন্য কাজ করে যায়, সবার জন্য কাজ করে যায়। আমাদের সিপিআর যেমন পরিবারের সবার জন্য কাজ করে যায় এবং সঠিক সময়ে সঠিক কাজ করে যায়। মানে সকালবেলা ঘুম থেকে উঠানো বাচ্চাদের, তাকে খাইয়ে দেয়, স্কুল পাঠানো, এমনি টাইম ভিত্তিক টাইমলি সেই কাজগুলো আমাদের অসুস্থতা সত্ত্বেও সিপিআর যেমন করে যায়, নেট্রাম সালপ করে যায়। যার জন্যই এই কাজ নিয়ে তার চিন্তা, শরীর নিয়ে চিন্তা নেই। যার জন্য আবার রেপার্টারি যদি ঘেটে দেখেন, সেখানে আমাদের নেট্রাম সালপের ক্ষেত্রে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট রুবিকটা আমরা পাবোই না।
কারণ তার স্বাস্থ্য সম্বন্ধে কোনো চিন্তা নেই, ধারণা নেই, ভাবনা নেই। নেট্রাম সাল এমন ইন্ডাস্ট্রিয়াস পারসন, অর্থাৎ মেহনতি মানুষ, কঠোর পরিশ্রম করা মানুষ, পরিবারের উন্নতির জন্য স্বাস্থ্যের ব্যাপারে ভাবে না, রোগাক্রান্ত অবস্থায়ও নিজেকে কিন্তু যত্ন নেয় না। তাই নেট্রাম সালফের মধ্যে আমরা কেয়ারফুলনেস কথাটা পাবো না, কেয়ারফুলনেস কথাটা পাবো না। আপনি যে এত শরীর খারাপ, আপনার যে একজিমা হয়েছে, আপনি জলে কেন কাজ করেন? 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে জলে আপনি কাজ করেন কেন? না ডাক্তারবাবু, জলে আমাকে কাজ করতেই হবে। আমি মাছ ধরি, মাছ ধরা যদি না কাজ করে তাহলে আমার সংসারটাকে কিভাবে প্রতিপালিত করবে? তাহলে দেখুন, আর্সেনিকের যদি একজিমা হয়, আর্সেনিক কিন্তু সমস্ত রকম কেয়ারফুল নেবে। কেন নেবে? না সে রোগটা সারাতে চাইবে। কেন রোগটা সারাতে চাইবে? না সে স্বাস্থ্য নিয়ে সে উদ্বিগ্ন থাকে। On the other hand, Netram salt does not matter about the disease or health. That is why Netram salt does not take care about the health. এই হেলথের নিয়ে সে কোনো কিন্তু কেয়ার করে না, যার জন্য আমরা কেয়ারফুলনেস রুব্রিকটা আমরা পাবো না, আমরা পাই না। তাহলে আমরা একটু ভাবি যে হোয়াট ইজ কেয়ারফুলনেস। কেয়ারফুলনেস মানে কি? সতর্কতা। অর্থাৎ রোগ যখন আমাদের হয়, তখন আমার রোগটাকে কিভাবে সহজে আর বাড়তে দেব না, রোগটাকে কিভাবে কমানো যায়, কত দ্রুত কমানো যায়, তার জন্য আমরা কিছু সতর্কতামূলক। আচ্ছা নার্গিস, ম্যাডাম নার্গিস প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। আপনার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ নার্গিস ম্যাডাম, হ্যাঁ নার্গিসকে একটু বলুন। যার কি আমরা সতর্কতামূলক আমরা ব্যবস্থা নিই যাতে রোগটা আমাদের বেড়ে যায় না যায়। যার জন্য আমরা ডাক্তারকে যখন বলি আপনার এই যে পেটের প্রবলেম, এই পেটের প্রবলেম নিয়ে আপনি যে সকল স্বাভাবিক নিয়ম কানুন গুলো মানা উচিত সেগুলো মানেন কি মানেন না। অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু আমি মাছ মাংস ডিম ইত্যাদি একবারে 6 মাস ধরে খাই। অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু মাঝে মাঝে খায় বেলেডোনা, ওপিয়াম, মাক্সল ইত্যাদি। খাবো না তো কি ডাক্তারবাবু, সারা জীবন রোগেই ভুগবো, এই খাবারগুলো কি খাবো না? দেখুন এই যে কেয়ারফুলনেস নেই আমাদের, কিন্তু আমাদের নেট্রাম হলো কিন্তু রোগাক্রান্ত অবস্থায় রোগকে সারানোর জন্য কোনো সতর্কতামূলক বা কেয়ারফুল এই ব্যাপারগুলো সে নিতে পারে না। অর্থাৎ তাহলে প্রশ্ন হয় কেন সে এত কাজ করে যায়? আমরা একটু আগেই বললাম এত কাজ কিসে? শরীর অসুস্থ, রেস্ট না, বাড়িতে থাকো, তুমি সমুদ্রে নদীতে মাছ ধরতে যেও না, চাষ করো না বর্ষাকালে, তোমার এত শরীর যখন খারাপ। কিন্তু একটা চাষা যে নেট্রাম চাল হবে, আমরা এখানে ভাবতেই পারি একটা নেট্রাম চাল, সে চাষা, সে চাষ করে, তার একজিমা হয়েছে, তার কাশি হয়েছে, তার হাঁপানি আছে, সে কি মাঠে গিয়ে চাষ বন্ধ করে দেবে? বাড়িতে থাকবে? নেভার, কখনো বন্ধ করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কেন সে এত কাজ করে যায়? কেন না তার মধ্যে লাভ, ফ্যামিলি ফর দেখা যায়। যে ফ্যামিলিকে লাভ করে, দেশকে লাভ করে, যে কাউকেও ভালোবাসে। আমরা পড়াশোনার ভালোবাসি, আমরা দেখবেন আমার অসুস্থ হয়ে গেলেও অন্তত যেখানে 2 ঘন্টা পড়তাম সেখানে 8 ঘন্টা 1 ঘন্টা হলেও পড়ে যাবো, সাধ্য মতো পড়ে যাবো, কারণ ওই লাভ হোমিওপ্যাথি। যার জন্য আমরা প্রতিদিন কোথাও ব্যস্ততার সাথেও আমরা কিন্তু আমাদের ক্লাসে জয়েন করবো, কারণ ওই লাভ হোমিওপ্যাথি। আমরা যদি কোনো বিয়ে বাড়িতেও যাই তাই আমরা সময় করে একটু কানে হেডফোন লাগিয়ে আমাদের ক্লাসগুলো শুনবো, কারণ ওই লাভ হোমিওপ্যাথি। তাহলে ভালোবাসার টান যদি থাকে তাহলে আমরা কি হয়, ছোটখাটো ক্ষতিগুলোকে আমরা ইগনোর করে দিই। এমনকি আমাদের নেট্রাম চাল শরীরের দিকটাকে সে বেশি গুরুত্ব দেয় না। তাহলে আমরা বুঝতেই পারি তাহলে ফ্যামিলিকে সে প্রচুর পরিমাণ লাভ করে। তার মানে কি এখানে কাছাকাছি আরেকটা মানে আছে, ফ্যামিলিকে লাভ করে তার মানে আমি আমার শরীরকে ভালোবাসি না, আমার স্বাস্থ্যকে ভালোবাসি না, তাই আমি কাকে ভালোবাসি? কার উপর যত্নবান? এই নেট্রাম সালফে যদি কোনো তার স্ত্রী বা তার ছেলে বা তার যদি কোনো আত্মীয় পরিবারের কেউ যদি কারো অসুস্থ হয়ে যায়, নিজেকে যত্ন নেবে না, নিজের শরীরের উপর যত্ন নেবে না, কিন্তু আমাদের এই নেট্রাম সাল তাদের উপর প্রাণ দিয়ে হলেও যত্ন নেবে।
যার জন্য যে রুব্রিক্সটা আছে কেয়ারফুল অফ আদার্স, আমরা এই জন্য জিজ্ঞেস করবো আপনার ব্যক্তিত্বটা জানার জন্য। আপনার পরিবারের যখন কারো শরীর খারাপ হয় তখন আপনি কি করেন? দারুণ এটা ইম্পর্টেন্ট আমাদের এখানে কোশ্চেন, আপনি কি করেন? এক একটা মেডিসিন এক এক রকম করে, বেলোডোরা কি করবে? কোনো গুরুত্বই দেবে না। মার্কসল কি করবে? কারো ভাববে না। ফলিক অ্যাসিড কি করবে? ও তো ফ্যামিলি নিয়ে ভাবেই না। আমাদের আর্সেনিক কি করবে? আর্সেনিক কিন্তু ভাববে। আমাদের ন্যাট্রাম সাল কি করবে? পরিবারের সদস্যদেরকে ভাববে। কার্সিনোসিন কি করবে? পরিবারের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখবে। তাহলে এক একটা ক্যারেক্টার আমাদের বুঝে নিতে হবে। ডিউরিং সাফারিং অফ আদার্স মেম্বার, অন্যান্য ফ্যামিলি মেম্বার যখন সাফার করে তখন আমাদের কাছের যে পেশেন্ট আছে সে কি তার দায়িত্ব দেখায় বা সে কি করে, তার সে কি অ্যাডাপ্টেশন থাকে, আমরা যদি জানি তাহলে অনেক মেডিসিন গুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। সিমিলারলি ন্যাট্রাম সাল এর মধ্যে কেয়ারফুল অফ আদার, অর্থাৎ পরিবারের লোকজনের জন্য, অন্যান্য লোকজনের জন্য কিন্তু এরা অর্থাৎ ন্যাট্রাম সাল কিন্তু খুব যত্নবান। শুধু যত্নবানই নয়, সর্বোচ্চ পরিমাণে যত্নবান, আদর সোহাগ উদ্বেগ সহকারে ন্যাট্রাম সাল কিন্তু পরিবারের লোকজনদের জন্য, অন্যের জন্য কিন্তু নিজেকে সমর্পিত করে দেয়। এই যে চরিত্র আমার ন্যাট্রাম সাল এইটুকু পেলাম, অর্থাৎ লাভ ফ্যামিলি ফর, নিজেকে ভালোবাসে না, নিজের রোগ আরোগ্যের জন্য কেয়ারফুল কি কি মেজারমেন্ট নেওয়া উচিত সেগুলো নেয় না, নিজের স্বাস্থ্যকে ভালোবাসে না, তার মধ্যে কোনো অ্যাংজাইটি নিজের স্বাস্থ্যের মধ্যে নাই। আছে সেটা কি আছে না কেয়ারফুল অফ আদার্স, পরিবারের অন্যান্য সদস্যের জন্য প্রচন্ড যত্নবান, আদর করে, সোহাগ করে, উদ্বেগের সাথে সেবা করতে থাকে। তাহলে এই যে চরিত্র থেকে আমরা বুঝতে পারছি ন্যাট্রাম সাল তার পরিবারকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সবার জন্য সমান যত্নবান। ন্যাট্রামের কিন্তু পক্ষপাতিত্ব জানে না, সবার জন্য সমান যত্নবান। পরিবার যাতে কোনো অসুবিধা হয় এটা তো আমরা সহজেই বলতে পারি। পরিবারের যেমন কোনো আঁচ না লাগে, কোনো অসুবিধা না হয়, তার জন্য সে মিলিটারির মতো সদা জাগ্রত। এবং শুধু সদা জাগ্রত কেমন, উদ্বিগ্নতার সাথে সদা জাগ্রত। আমাদের কেরি কার্বের মতো উদ্বিগ্নতা, আমাদের চকুলসের মতো, ভেনিলের মতো এরা কিন্তু সদা জাগ্রত আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে কাজগুলো করছে সে নিজের জন্য করছে না, পরিবারের মেম্বারদের জন্য করছে। পরিবারটা কিভাবে ভালো থাকে তাদের জন্য সে করে যাচ্ছে। আমরা সমাজে এমনও মানুষজন দেখতে পাবো যে বাবা মারা যাওয়ার পর, আমরা এগুলো জানি, আমরা দেখেছি, আমরা কিন্তু সেই দৃষ্টি দিয়ে দেখিনি, যার জন্য আমরা এর ইন্টারনাল মিনিংটা আমরা খুঁজে পাইনি। বাবা মারা গেছে, তার বয়স কম ছিল, তখন হয়তো ছিল 14-15 বছর, তারপরে ছোট ছোট 2 ভাই বোন আছে। তো বাবা মারা যাওয়ার পর দাদা এই 14-15 বছরে যে পড়াশোনা করার একটা ব্যাপার ছিল সেটা সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কি করেছে না, সে কাজকর্ম করেছে, রাত দিন খেটেছে। সে নিজের জমিতে হোক, লেবারি করে হোক, অন্য কোথাও হোক, কেন কাজ করেছে না, ভাই বোনদের মানুষ করার জন্য। রাত দিন কাজ করে গেছে, সংসারের যাবতীয় দায় দায়িত্ব সে পালন করে গেছে, এবং সেগুলো সে নিজের কাঁধে দায়িত্বের সাথে নিয়েছে। এমনকি ভাই বোনদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, পড়াশোনার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সমস্ত দিকটা সে দেখেছে। এটা দেখতে 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 নিজে বিয়ে পর্যন্ত করেনি। তার মানে আমরা কি দেখলাম, ন্যাট্রাম সাল প্রচন্ড দায়িত্বের সাথে সব কাজ করে যায়, পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য যা যা করা যায় করে যায়, কিন্তু নিজের জন্য করে না, নিজের জন্য করার সময় পায় না, ভাবতে পারে না। অর্থাৎ একটা সে বাবার দায়িত্ব, বাবার অবর্তমানে সে বাবার ভূমিকায় সে নিজেকে অবতীর্ণ করে সেই ফ্যামিলিকে বাঁচানোর জন্য, ফ্যামিলিকে ভরণ পোষণের জন্য। অর্থাৎ প্রচন্ড দায়িত্বের সাথে এই ন্যাট্রাম সাল পরিবারের জন্য কাজ করে যায়, যতক্ষণ না সবার সকল প্রকার চাহিদা, আমি আগেই বলে দিয়েছি, পরিপূর্ণ না হয় ততক্ষণ সেই কাজ করতেই থাকে। আর যতক্ষণ না সে এটা করতে পারছে 100%, ততক্ষণ না সে স্বস্তি এবং শান্তি পায় না।
তাহলে হাউ বিউটিফুল ক্যারেক্টার অফ নেত্রাম সাল, কত পজিটিভ ক্যারেক্টার নেত্রাম সালভের আমরা দেখতে পেলাম। নিজে বিয়ে করলো না, নিজে পড়াশোনা করলো না, ভাই বোনদের পড়াশোনা বিয়ে থা করার জন্য সমস্ত কিছু সে করলো, কিন্তু নিজেই জন্য কিছু করলো না। দ্যাট মিনস লাভ ফ্যামিলি। আর ডাক্তারবাবু, আমি এই অবস্থায় এসেছি, অনেক মহিলা বলে ডাক্তারবাবু এই ছেলেটাকে মানুষ করার জন্য আমি আর দ্বিতীয় বিয়ে করলাম না, আমি কত ভালো জায়গায় পারতে পারছিলাম, আমাকে সবাই বলছিল, কিন্তু না, এই শ্বশুর শাশুড়ির কথা, আমার ছেলে মেয়ের কথা ভেবে, আমার স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি সেটা করলাম না। আমি এদের গার্জেন, আমি এদের দায় দায়িত্ব সমস্ত কিছু দায়িত্বের সাথে পালন করলাম। ডাক্তারবাবু, হোয়াট ইজ দিস? উই শুড ফিল দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট। আমাদের ফিল করতে হবে পেশেন্ট কেন এমন করলো, কি এমন বলছে, কেন এমন বলছে, এর মধ্যে ইনার মিনিং কি। দ্যাট মিনস এই যে দায়িত্বপূর্ণ কাজ এত গভীর ভাবে সে নিয়েছে। আমরা একটা কথা বলি, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি। রেসপন্সিবিলিটি মানে কি হচ্ছে? সহজ মানে হচ্ছে যে নিজের বিবেকের তাগিদে যখন কোনো কাজ দায়িত্বের সাথে গ্রহণ করে 100% পরিপূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, দ্যাট ইজ রেসপন্সিবিলিটি। অর্থাৎ এখানে কেউ আপনাকে দায়িত্ব দেবে না, নিজে দেখবেন অনেক মানুষ হয়েছে বিয়ে বাড়িতে গেছে, তাকে কেউ বলেনি কাজ করার জন্য, কিন্তু ওই মহিলা বা ওই ছেলেটা নিজে সমস্ত কাজ করছে। কেন কাজ করছে? না, তার মধ্যে একটা দায়িত্ব বোধ কাজ করে, তার একটা বিবেক বোধ কাজ করে। আবার কিছু মানুষ আছে তাকে না বললে সে কাজ করে না, দ্যাটস ইট ডিউটি। এই তুমি এখানে কাজ করো 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই কোন দায়িত্ব যখন অর্পণ করা হয়, সে কাজটা যখন কেউ করে, দ্যাট ইজ ডিউটি। আর যখন নিজের তাগিদে, নিজের বিবেকের তাড়নায় কোনো কাজটা নিজে নিজেই কাঁধে নিয়ে সেটাকে সার্থকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করে, দ্যাট ইজ রেসপন্সিবিলিটি। নেত্রাম সাল অলসো রেসপন্সিবিলিটি পারছেন। কেমন রেসপন্সিবিলিটি পারছেন? রেসপন্সিবিলিটি টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, টু সিরিয়াসলি। এটা আমাদের বুঝতে হবে। রেসপন্সিবিলিটি নিয়েছে কিন্তু সিরিয়াসলি নিয়েছে, দ্যাট ইজ বেসিক ক্যারেক্টার অফ নেত্রাম সাল। এন্ড শুধু তাই নয়, দায়িত্বটা এমন ভাবে পরিবারে নিয়ে নেই, প্রত্যেকটা মানুষের যা যা অভাব অভিযোগ আছে, দরকার আছে, সেগুলো যতক্ষণ না পর্যন্ত 100% সে করে যেতে পারছে, ততক্ষণ তার রাতে ঘুম নেই, স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। এগুলো যখন 100% করতে পারে, তখনই তার স্বস্তি এবং আনন্দ। দ্যাট ইজ কল্ড ফেস্টিডিয়াসনেস, দ্যাট ইজ কল্ড ফেস্টিডিয়াস। তাহলে আমাদের একটা মানুষ যদি কেউ ফেস্টিডিয়াস হয়, যেমন আর্সেনিক, লাক্স ভূমিকা, তার কাজটা তার মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে করেই যাবে, করেই যাবে, করেই যাবে। নেত্রাম সাল অলসো সেম ক্যারেক্টার। তার যে পরিবারের লোকজনগুলো আছে, তাদের সমস্ত দায় দায়িত্ব যতক্ষণ না পূরণ হয়, যেভাবে পূরণ হয়, সে করার জন্য সব সময় লেগে থাকবে এবং যতক্ষণ না সে এগুলো ঠিক ভাবে পূরণ করতে পারছে, ততক্ষণ না তার স্বস্তি নেই, শান্তি নেই। দ্যাট ইজ ফেস্টিডিয়াসনেস। তাহলে এই ফেস্টিডিয়াসনেস ক্যারেক্টারের মধ্যে আমাদের নেত্রাম সাল থাকে। দায়িত্ব পূরণ করার জন্য, এই যে আমি যদি আমার ফ্যামিলি মেম্বারের 10 জন বা 12 জন বা 8 জন যত লোকেই থাকুক না, সবার যদি দায়িত্ব আমরা পূরণ করতে যাই আর তার যদি আমরা চিন্তা করি, বলুন না, আমরা কি সুখে শান্তিতে স্থিরভাবে থাকতে পারবো? পারবো না। কারণ একটা পরিবারে বিভিন্ন বয়সের মানুষজন থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চাহিদা থাকে, তাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যা থাকে। সেই বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যদি কেউ সচেষ্ট হয়, 100% সচেষ্ট হয়, ফেস্টিডিয়াসলি সচেষ্ট হয়, রেসপন্সিবিলিটির সাথে সচেষ্ট হয়, তাহলে সে কি স্থির থাকতে পারবে? তাহলে কি তার রাতে ঘুম হবে? তাহলে কি আত্মীয়র বাড়ি গিয়ে সে শান্তিতে থাকতে পারবে? পারবে না। তাহলে কেমন ভাবে থাকবে? রেস্টলেসনেস নাই, আর রাত দিন ঘুমেই হবে না, রাতে তার ঘুমেই হবে না, দিনেও ঘুম হবে না, রাতেও ঘুম হবে না। দ্যাট ইজ রেস্টলেসনেস নাই। অর্থাৎ এই রাতের বেলা যেখানে মানুষ সুখে শান্তিতে ঘুমোয়, নেত্রাম সাল কিন্তু পারে না। কেন পারে না? ওই যে পরিবারের দায় দায়িত্বগুলোকে তাকে রেসপন্সিবিলিটির সাথে করতে হবে। তাহলে এই মানুষটি আমরা বুঝলাম
হুইচ ইন্ডাস্ট্রিয়াস, যে ইন্ডাস্ট্রি হয় সে রাত দিন কাজের মধ্যে ব্যস্ত, ব্যস্ততা আছেই, কাজে ব্যস্ত, আর বিভিন্ন পারিবারিক যে চিন্তাগুলো আছে এই চিন্তায় ব্যস্ত, ফলে রাতে তার ঘুম না হয় না। তাহলে ঘুম হয় না, তাহলে কি করেছে, রাতে ছটপট ছটপট করে। আমরা জিজ্ঞেস করব আমরা রাত্রে এই সমস্যা নিয়ে ঘুম কেমন, পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমার ঘুম তো কবেই হারাম হয়ে গেছে। কেন হারাম হয়ে গেছে? যেদিন থেকে আমার বাবা মারা গেছে সেদিন থেকে সংসারের চিন্তা করতে করতে, কাজ করতে করতে আমার কবে কবে যে ঘুমিয়েছি আমার মানে খেয়াল নেই। অর্থাৎ পরিবারের এত সমস্যা, এগুলোকে সমাধান করতে 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 আমার ঘুম হয়নি। তাহলে আপনি রাতে কি করেন? বিভিন্ন চিন্তার সাথে আমি চিন্তা করি ডাক্তারবাবু যে আমি কালকের দিন, পরের দিন আমি কি কাজ করব, ছেলেটাকে কোথায় ভর্তি করব, আমার বউটাকে কোন ডাক্তারের কাছে দেখাবো, ইত্যাদিগুলো আমি মানে সব ঠিক করি যে কোথায় কোন কাজটা কখন কখন করব। দ্যাট মিনস লেট্রাম ছাল প্ল্যান করে, মেকিং করে যে আমি কাল সকাল থেকে কি করব, 7 দিন পরে কি করব, 2 মাস পরে কি করব, 2 বছর পর কি করব, বিভিন্ন প্ল্যানিং গুলো সে কিন্তু লেট্রাম ছাল করতে থাকে। তাহলে যদি আমরা পরিকল্পনা করে না এগোই তাহলে আমরা কি দায়িত্বের সাথে কোনো কাজ করতে পারবো? নেভার। আমরা কেওটিক্যালি যদি চিন্তা ভাবনা করি আমরা কিন্তু কোনো কাজ সাকসেসফুলি করতে পারবো না এবং দায়িত্ব নিয়েও করতে পারবো না। দ্যাট ইজ হোয়াই লেট্রাম ছাল মেক্স প্ল্যানস মেকিং মেনি প্ল্যানস মেকিং মেনি, অর্থাৎ বিভিন্ন রকমের সে প্ল্যানিং তৈরি করে এবং প্ল্যানিং অনুসারে সে এগিয়ে যায় এবং প্ল্যানিং আকারে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমাদের কিন্তু সাকসেস হওয়ার রেটটা খুব ভালো। আমরা যারা হোমিওপ্যাথ, আমরা যদি এটা প্ল্যানিং করে পড়াশোনা করি, একটা নিয়মিত পড়াশোনা করি তাইলে আমাদের কিন্তু সাকসেস রেট অনেক ভালো হবে। আমাদের কাছে একটা রোগী এলো, জিজ্ঞেস করলাম, হুট করে ওষুধ দিলাম, পয়সা নিলাম, চলে গেল, এটা কিন্তু প্ল্যানিং করা হয়নি। আমাদের প্ল্যান থাকবে। আমাদের এমএল সাইগাল, হেরিম্যান যে সময় প্ল্যানিং এর কথা বলেছে সেই প্ল্যানিং গুলো আমরা করবো, আমরা নিজেরা কিছু প্ল্যানিং করব, সেই প্ল্যানিং করে আমরা যদি এগোতে পারি তাহলে আমরা সাকসেস হব, তাইলে আমরা দায়িত্ববান হোমিওপ্যাথ হিসাবে নিজেদেরকে পরিগণিত করতে পারবো। তাহলে লেট্রাম ছাল কি করে, প্ল্যানস মেকিং মিনি প্ল্যানস তৈরি করে আমরা কোন কাজটা কিভাবে করব। লেট্রাম ছাল কাজ তাহলে কিভাবে করে, প্লেন মাফিক করা। হেফাজতি কোনো কাজ সে করে না। তার চাইতেও বড় কথা হলো কাজের ব্যাপারে প্রচন্ড আবেগ প্রবণ। শুধু আপনার প্লেন থাকলেই হবে না, দায়িত্ব থাকলে হবে না, আপনাকে প্যাশনেট হতে হবে, অর্থাৎ স্ট্রং ফিলিং অর ইমোশন ফর এ স্পেশাল থিং। আপনাকে কাজটার পর, আমাদের হোমিওপ্যাথির উপর যদি প্যাশনেট মেন্টালিটি থাকে আমরা কিন্তু অনেক এগিয়ে যেতে পারবো। তাহলে স্ট্রং ফিলিং অ্যাবাউট আওয়ার হোমিওপ্যাথিক সাবজেক্ট, তাহলে আমরা যদি স্ট্রং ফিলিং থাকে নিশ্চয়ই আমরা হোমিওপ্যাথিকে ভালোবাসবো। আর ভালো যখন হোমিওপ্যাথিকে বাসবো, দায়িত্বের সাথে আমরা পড়াশোনা করবো। আর দায়িত্বের সাথে পড়াশোনা করব শুধু নয়, ফেস্টিডিয়াসলি পড়াশোনা করব। কেন লেট্রাম ছাল এমন করে, কেন কার্সিনিওসিন এমন করে, কেন আর্সেনিক এমন করে, কেন নাক্সভূমিকা ফেস্টিডিয়াস, এই প্রত্যেকটা দিক আমরা চুলচিরা বিচার করে এক একটা চরিত্রটা ঠিক করবো। দ্যাট ইজ ফেস্টিডিয়াস। তাহলে আমরাও যদি সেই মনটা তৈরি করতে পারি আমাদের লেট্রাম ছালের মতো, তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। অর্থাৎ প্ল্যান তৈরি করলে হবে না, সেটা প্যাশনেটলি আমাদের নিতে হবে। প্যাশনেট মানে আমরা সবাই জানি কি, স্ট্রং ফিলিং অর ইমোশন ফর এ স্পেসিফিক থিং। আমরা বলি না গার্ডেনিং এর ছেলেটা গার্ডেনিং এর বিরাট প্যাশন, ক্রিকেট খেলায় বিরাট প্যাশন। তো হোয়াট ইজ প্যাশন? তাহলে এই যে প্যাশনেট, স্ট্রং ফিলিং অর ইমোশন ফর এ স্পেসিফিক থিং, তাহলে আমাদের লেট্রাম ছালের প্যাশনেট কি, তার পরিবারকে ভালোবাসা। এই জন্য আমাদের একটা রুব্রিক আছে, অ্যাটাচ স্ট্রংলি, সম্ভবত অ্যাটাচ স্ট্রংলি। এই অ্যাটাচ স্ট্রংলি আমাদের লেট্রাম ছাল পেশেন্ট ফ্যামিলির জন্য থাকে। তাহলে বুঝতে পারলাম লেট্রাম ছাল ফ্যামিলিকে কত ভালোবাসে, আর ভালোবাসতে গিয়ে সে কত কি করে। কি সুন্দর, কত ভালোবাসে। শুধু ভালোবাসা নয়,
ভালোবাসতে গিয়ে সে কি কি করে, নিজের নিয়ে কোনোদিন ভাবে না। আর এই মানুষটি কে পরিবারের যদি কেউ এমন কিছু বলে দেয়, দেখুন একটা প্যাথোলজি কখন এসে হাজির হয়। এই যে জার্নিটুকু বললাম, ইট ইজ দ্য স্মুথ হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ দ্য নেকটাম সাল। কত কষ্ট হোক তার মনে দুঃখ নেই, কত পরিশ্রম করতে হয় কোনো দুঃখ নেই, কত স্বার্থ ত্যাগ করতে হয় মনে কোনো দুঃখ নেই। এই মানুষটি পরিবারের সবার জন্য সে নিজেকে নিয়োজিত করেছে, এমন ভাবে ভালোবেসেছে, তার মন কি বলবো, ধন যৌবন মন সবকিছু দিয়ে দিয়েছে। আর এই মানুষটিকে যদি ফ্যামিলির কোনো মেম্বার বলে দেয় তুমি আমাদের জন্য কি করেছো, তুমি আমাদের জন্য কি করেছো, তুমি স্বার্থপর, আমাকে তুমি কেবল অবহেলা করেছো, বঞ্চনা করেছো, তোমার নিজের ইচ্ছা নিজের ছাড়া কিচ্ছু করনি, নিজের ভালো মন্দ ছাড়া কিচ্ছু ভাবনি। তাহলে এই কথা যদি কোনো ফ্যামিলি মেম্বার বলে দেয়, কারণ মেনি ম্যান মেনি মাইন্ড, একটা পরিবারে হাজার মানে আমাদের 10 জন তো যদি থাকে, 10 জন তার নিজস্ব মানসিকতা নিয়ে কথা বলে, চিন্তা ভাবনা করে, কাজ করে, কথা বলে, সম্মান দেয়। তো কেউ যদি এরকম বলে দেয় তুমি আমাদের জন্য কি করেছো, আমাদেরকে ঠকিয়েছো, বঞ্চনা করেছো, তুমি নিজের ছাড়া কিছু করো না, তুমি স্বার্থপর, তুমি ভালো মানুষ নয়, তোমাকে ভেবেছিলাম তুমি ভালো, তুমি আদৌ তা নয়, এই 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 কথা শোনার পর নেট্রাম সার্পের মাথায় আকাশ ভেঙে পড়ে। দিস ইজ ইনজুরি, দিস ইজ ইনজুরি। তাহলে দেখুন ইনজুরি আমরা কোথায় পেলাম, দিস ইজ ইনজুরি। আপনি কোনদিন ইনজুরি মিনস সাডেন 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 অ্যাটাক, আঘাত পাওয়া। আমি বসে আছি এখানে, কোথা থেকে হঠাৎ করে একটা ঢিল মাথায় এসে পড়ে গেল, দিস ইজ ইনজুরি। নেট্রাম সার্প আমরা ক্লাসে আলোচনা করছি খুব খুশি মনে আনন্দের সাথে, হঠাৎ একটা ঢিল এসে মাথায় পড়ে গেল, দিস ইজ ইনজুরি। তো এই যে ইনজুরি, ফ্যামিলি মেম্বার বলে দিল তুমি কি আমাদের জন্য করেছো, তুমি তো স্বার্থপর, তুমি তো যা করেছো নিজের জন্য, আমাদের ভালো মন্দ কিচ্ছু করোনি। এই কথা শোনার পরেই দিস ইজ ইনজুরি। আর এই ইনজুরি হওয়ার পরে নেট্রাম সার্প প্রচন্ড মানসিক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমাদের কাছে এসে পেশেন্ট বলেন ডাক্তারবাবু এদের জন্য কি না করেছি, আপনি তো জানেন গ্রামের মানুষ, আপনার কাছে প্রায়ই আমি আসি, এদের জন্য কি না করেছি। আপনি বলছেন আপনার এই রোগের কারণ কি, কি মানসিক আঘাত আপনি পেয়েছেন যে এত বড় আপনার রোগ হয়ে গেল, এত একটা ভালো মানুষ, সংসারের জন্য এত সব আপনি করেছেন, আজ এমন অবস্থা কেন হয়েছে। আমরা হোমিওপ্যাথিরা জানি, আমরা হোমিওপ্যাথিরা জানি এই বড় বড় রোগের পিছনে কোনো না কোনো মানসিক আঘাত আছে। সেই মানসিক আঘাত আমাদের যে কারণ সেটা আমাদের খুঁজে বার করতে হবে, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনি বলুন আপনার রোগের 2 বছর আগে কি এমন মানসিক আঘাত পেয়েছিলেন যেটা আপনাকে কুরে কুরে খাচ্ছে। এবং আমি বুঝতে পারছি আপনার চোখ মুখ দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ইউ আর সাফারিং ইন্টারনালি, কি এমন দুঃখ কষ্ট হয়েছে বলুন। তখন আমাদের কাছে এসে পেশেন্ট বলে, খুব দুঃখ করতে বলে ডাক্তারবাবু এই এই ঘটনা, ছেলেটা সেদিন আমাকে এমন ভাবে বলে দিল, আমি আকাশ, আমার জন্য মাথায় আকাশ ভেঙে পড়লো ডাক্তারবাবু। সেই দিন থেকে খাওয়া ঘুম সবকিছু চলে গেল, পেটে গ্যাস হতে লাগে, মাথা ঘোরা, হাই প্রেসার, কত কি। এবং এই যে সমস্যাটা হয়ে গেল, আমাদের নেট্রাম সার্প মানসিক ভাবে এত আঘাত পেয়ে যায়। তো মানসিক ভাবে আঘাত পেয়ে কি হয়, আমাদের নেট্রাম সার্প প্রচন্ড রেগে যায়, এটা সহ্য করতে পারে না, রেগে যায়, অ্যাঙ্গার ভায়োলেন্ট। তাহলে যখন সে প্রচন্ড রেগে গেল, মানসিক ভাবে ছিন্নভিন্ন হয়ে গেল, সে নিজেকে ধরে রাখতে পারলো না, রেগে গেল, তাহলে এখানে নেট্রাম সার্প কি করতে পারে। রেগে তো যায় একটা মানুষ, রেগে গিয়ে there are several types of reaction of anger. নাক্স ভূমিকা রেগে গেলে কি করে, মারামারি করে, গালাগালি করে। ক্যামোমিলা রেগে গেলে কি করে, সেও গালাগালি করে। স্টিফেসিরা রেগে গেলে কি করে, সে চুপচাপ থাকে, মন খারাপ হয়ে যায়, বিছানায় শুয়ে যায়। নেট্রাম মিউর কি করে,
সে প্রতিবাদ করতে পারে না, তারও অবস্থা হয়। এখানে সে কি করে, একা একা কাঁদতে থাকে, নেটরাম একা একা কাঁদতে থাকে। তাইলে নেটরাম সাল কি করবে? এমন আঘাত পেয়েছে মাথায়, এমন আঘাত পেয়েছে সে রেগে গেছে। তাহলে এখানে নেটরাম সাল রেগে গেছে, রেগে গিয়ে সে কি করবে? আমাদের এগুলো কিন্তু আমাদের জানতে হয়। আপনার তো রাগ হয়ে গেল, রেগে গিয়ে আপনি কি করেন? এক এক পেশেন্ট এক এক বলে, নাক্স ভূমি বলে ডাক্তারবাবু আমি কোনোদিন এমনি এমনি রাগি না। আমাকে যদি কেউ অন্যায় করে, আমাকে যদি কুরুচি করে কথাবার্তা বলে, আমি কোনো কাজ হেলাফেলা করি না, তবু আমাকে মালিক একদিন জানেন যা ইচ্ছা তাই বলে দেবে। আমিও এমন কিছু বলে দিলাম না, বাস কেমন মিয়া তো গালিগালাজ করবে, আমরা সবাই জানি। এক একটা মেডিসিন স্কেল সে কিনা কি করে বললাম, সে চুপচাপ হয়ে যাবে, বাড়ি চলে যাবে, একটা জোর করে কথা বলবে না, গলা উঁচিয়ে কথা বলবে না। তাহলে নেটরাম সাল তাহলে রেগে গেলে কি করবে? সে কি গালিগালা করবে, মারামারি করবে, ভাঙচুর করবে? সে কি ভাঙচুর করবে, চিৎকার চেঁচামেচি করবে? এগুলো তো এক একটা মেন রিয়াকশন অ্যাঙ্গারের। নেটরাম সাল এগুলোর একটাও করবে না, রিমেম্বার ইট। নেটরাম সাল প্রচন্ড রেগে গিয়েও চুপচাপ থাকবে, কম কথা বলবে, কারণ আমরা জানি নেটরাম সাল তুই রিজার্ভ পারসন। তাহলে নেটরাম সাল আজন্ম তার একটা স্বভাব আছে চুপচাপ থাকা। সুতরাং সে কি করবে, রিজার্ভ হয়ে যাবে। যেটুকু কথাবার্তা বলতো সেটুকু কথাবার্তা আর বলতে চাইবে না। মানুষজনের সাথে তো বাইরের মানুষজনের সাথে মিশেই না, বাড়ির মানুষগুলোর সাথেও আর কথা বলতে চাইবে না। কেন? এলমেন ফ্রম ওনার ওন্ডের, সে একজন নিজেকে সম্মানীয় মানুষ হিসাবে গড়ে তুলেছিল, নিজের কোনো স্বার্থ রক্ষা করেনি, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য সমস্ত কিছু সে কি বলে ধন জন যৌবনকে দিয়ে দিয়েছিল। সে একজন নিজেকে গর্বিত মানুষ মনে করত, তার একটা অহংকার ছিল, গর্ব ছিল, সমাজে একটা নাম ছিল। সমাজের লোক বলতো ঠিক বাবা তুই খুব ভালো মানুষ ভাই, নিজে বিয়ে থা না করে ভাই বোনদের মানুষ করলি, তাদের তুই বিয়ে দান করলিস, বিয়ে দিলিস, পড়াশোনা করালি, এটা তার কাছে গর্ব। আর এই গর্ব যখন তার উন্ড হয়ে যায়, দ্যাট ইজ এলিমেন্টস ফ্রম অনার উন্ডেড। এই অনার উন্ডেড এক টাইপের তার কাছে ট্রমার মতো হয়ে যায়, এবং এই অবস্থায় সে রিজার্ভ অ্যান্ড টেসিটার্ন হয়ে যায়। সে কথাই বলতে চাই না, একবারে সে চুপচাপ হয়ে থাকে, কম কথা বলবে, চুপচাপ থাকবে, তাকে জিজ্ঞেস করলেও কথা বলবে না। আর এই সময় যখন সে কোথাও থাকবে, বসে থাকুক, শুয়ে থাকুক, একা একা তো থাকতে ভালোবাসে, তখন কেমন থাকবে? লুক এট দ্য ফেস অফ দ্য পেশেন্ট, স্যাডনেস, বিরাট দুঃখ, দুঃখের কাতর হয়ে গেছে, গ্লুমি, তার চারদিক যেন অন্ধকার আচ্ছন্ন, কোথাও তার আর আলো দেখতে পাচ্ছে না। এন্ড টকিং ইনডিসপোজ টু টক, ছোট ছেলেটা এসে কথা বলছে, বাবা চলো খাবে, কথা বলছে না। স্ত্রী এসে বলছে তুমি কি চিন্তা করছো, যা হয়েছে চলো খেয়ে নিবে, কথা বলছে না। যাও স্নান করে এসো, কথা বলছে না। সেডফুল কন্ডিশনে কারোর সাথে কথা বলছে না। শুধু তাই নয়, নেটরাম সাল পেশেন্ট ডিজায়ার টু বি সাইলেন্ট, একা একা থাকতে ভালোবাসে। সে তো লোকসঙ্গ পছন্দই করে না, পরিবারের যে লোকজন তাদের সাথেও সে থাকতে চায় না। ডিজায়ার টু বি সাইলেন্ট, একা একা এবং চুপচাপ থাকতে ভালোবাসে। কোনো কথার সে জবাব দিতে পারে না, চাই না। আমরা সবাই জানি এগুলা, অ্যান্সারিং অ্যাভারশন টু অ্যান্সার। আমরা সবাই জানি নেটরাম সাল যেহেতু রিজার্ভ স্বভাবের, কারোর সাথে তেমন কথা বলতে চাই না, মিশতে চাই না, সে কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই তার বন্ধু বান্ধব সংখ্যা কম, তার জগৎ খুব ছোট। পরিবার, সেই পরিবারের লোকজনই তার জগৎ, তার ফ্রেন্ড সার্কেল নেই, রিলেশনের সাথেও আসা যাও খুব কম। তার জন্য কেবল তার যে জগৎটা সে কেবল পরিবারের লোকজন। নেটরাম সাল এদের সাথেও রেগে গিয়ে থাকতে চাই না। এই যে ছোট জগৎ, 5-6 জনের জগৎ, 7 জনের জগৎ, 3 জনের জগৎ, এদের সাথেও থাকতে চাই না। সে একাকী থাকতে চায়, চুপচাপ থাকতে চায়, কারোর সাথে কথা বলতে চাই না। তাহলে দেখুন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো তার যে ছোট্ট জগৎ থেকেও সে দূরে সরে যায়। তাহলে আমরা এখানে বুঝতেই পারি, এখন আমাদের তার পেশেন্টের আইপিআর বলে ডাক্তারবাবু কারো সাথে কথা বলতে চাই না, কেউ যে তার কাছে থাকুক সেটা পছন্দ করে না, পরে তার কাছে কেউ যদি যায় কথা বলে তার কিন্তু সমস্যাগুলো বেড়ে যায়। কোম্পানি অ্যাভারশন টু প্রেজেন্স অফ আদার পিপুল এগ্রাভেট দ্য সিম্পটম। কোম্পানি অ্যাভারশন টু প্রেজেন্স অফ আদার পিপুল এগ্রাভেট দ্য সিম্পটম। আর পেশেন্ট বলে দেখো আমাকে চুপচাপ থাকতে দাও, তোমরা কেউ এসে আমাকে বিরক্ত করো না, তোমাদের কি অসুবিধা, তোমরা চলে যাও। অর্থাৎ পেশেন্ট সেই অবস্থায় থাকতে চায় যে অবস্থায় সে নিজেকে তার ভালো লাগে, অর্থাৎ একাকী থাকতে চায়, নির্জনে থাকতে চায়, কম কথা বলে থাকতে চায়। এখানে যদি কেউ কথা বলতে আসে, কেউ কিছু জিজ্ঞেস করতে আসে, কোনো বলতে আসে, সে কিন্তু বিরক্ত বোধ করে, ডিস্টার্ব, অ্যাভার্স টু বি। এই স্টেজের নেট্রান্স ভাবে এই যে অবস্থা, পিকচারটা তৈরি করুন। এই অবস্থায় নেট্রান্সাল ভাবে যাদের জন্য আমি এত সব করলাম, পড়াশোনা বাদ দিয়ে কুলি মজুরের কাজ করলাম, নিজে বিয়ে করলাম না, ভাই বোনদের মানুষ করলাম, বিয়ে দিলাম, পড়ালাম, মানুষের মতো মানুষ করলাম, নিজে সর্বশান্ত হলাম। আজ তারা বলছে তুমি কি করেছ ডাক্তারবাবু, আজ আমাকে বলছে তুমি কি করেছো আমাদের জন্য। বলতে ঝড় করে কান্না। সে কাঁদতে লাগলো, এমন কান্না কাঁদতে লাগলো যে ডাক্তার বাবুর চোখে জল এসে যাবে, যে সত্যি তো কি ব্যাপার। এই যে কান্না, উইপিং ডেলিরিয়াম ইন, এই টাইপের একটা রুব্রিক্স আছে দেখবেন, উইপিং ডেলিরিয়াম আফটার, উইপিং ডেলিরিয়াম আফটার অনলি নেট্রান্সাল। এত আঘাতে জর্জরিত হয়ে যায়, ডাক্তার যখন তার কাছ থেকে ওই ঘটনাগুলো জানতে চায়, সে বলতে চায় না রিজার্ভ। নেট্রান্সাল টেস্টিং করা একটু জটিল, রিজার্ভ। কিন্তু যখন আমরা একটু ভালো করে মানে টেকনিক মানে কি বলো একটু কৌশলের সাথে এটা করতে যাবো, তখন এই কথাটা যখন বলবে ডাক্তারবাবু আজ আমাকে এই বলছে তুমি কি করেছো, আমি তাদের জন্য কি না করেছি, বলতে বলতে আমাদের এই পেশেন্ট এই ডেলিরিয়ামের কথা বলতে 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 পেশেন্ট কিন্তু কেঁদে নেই। দিস ইজ উইপিং ডেলিরিয়াম আফটার সিঙ্গেল রুব্রিক্স। আমার এত কাজ, এত যে এদের জন্য করলাম, কেউ কোনো মূল্য দিল না ডাক্তারবাবু। দ্য টোন অফ ভয়েস অফ দ্য পেশেন্ট, এটা আমাদের লক্ষ্য করতে হবে। ভেরি ভেরি প্যাথেটিক, ইট উইল টাচ ইউর হার্ট। এটা আপনার হৃদয় স্পর্শ করে যাবে এবং আপনি বুঝতে পারবেন সত্যি কত মানুষটা দুঃখী। আই সে ডিসপেয়ার, সে হতাশ, ডিসপেয়ার হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তার চোখ মুখ দিয়ে আপনি বুঝতে পারবেন তার যে সে আগের মতো যে অবস্থা, যেটা আপনার কাছে আরো এসেছিল, সেই দৃশ্য দেখতে পাবে না। এবং সে মনে করে ডাক্তারবাবু আবার কেউ মূল্য দিল না। ডেলিরিয়াম অ্যাপ্রিসিয়েটেড সি নট। আমি সারা জীবন 40-45 বছর ধরে, 50 বছর ধরে ওদের করলাম, কেউ আমাকে মূল্য দিল না ডাক্তারবাবু। দিস ইজ delusion appreciated, she is not, and the facial expression is very much sad. This is sadness and despondency. Despondency means murmura. There is no discouragement, encouragement in mind and body. এটা হয়ে যায় ডিসপন্ডেন্সি এন্ড ডিজেকশন। মনে একটা ক্ষোভ তৈরি হয়ে যায়, এদের জন্য আর কিচ্ছু করবো না, এদের জন্য আর কিচ্ছু ভাববো না, আমি আর কারো জন্য ভাববো না। এবং গ্লুমি, অন্ধকারময় তার যে জগৎ, 7 জনের জগৎ, সেই 7 জনের জগতে সে কোনো আলো দেখতে পাচ্ছে না। গ্লুমি এন্ড মেলানকোলি, ভগ্ন হৃদয়, তার মন বলে কিচ্ছু নাই। ওই যে বললাম পাহাড় যেন মাথায় ভেঙে পড়লো, এমন একটা কথা শুনলো। দ্যাট ইজ হোয়াই দ্য হার্ট অফ দ্য নেট্রান্সাল ব্রোকেন সেভারাল পিসেস, হাজার হাজার টুকরো ভেঙে গেছে। দ্যাট ইজ মেলানকোলি, অর্থাৎ ভগ্ন হৃদয়। একবার ভাবুন তো, যে নেট্রান্সাল পরিবারের জন্য, যে নেট্রান্সাল ব্যক্তিত্ব পরিবারের জন্য এত সব করলো, তারাই যদি এইরকম প্যাথেটিক কন্ডিশন জীবনে অপ্রত্যাশিত ভাবে এসে যায়, তখন সে কি করবে? যে নেট্রান্সাল পরিবারের জন্য এত সব কিছু করলো,
তারই যদি এইরকম প্যাথেটিক কন্ডিশন আছে, অর্থাৎ এতটা দুর্দশাগ্রস্ত কন্ডিশন তার জীবনে যদি অপ্রত্যাশিত ভাবে আসে, সে জীবনে কল্পনা করেনি যে এই মানুষগুলো আমাকে এত বড় আঘাত দেবে, কোন এত বড় আঘাত দেবে আমাকে, সে কোনোদিন ভাবেনি। সেইটাই হচ্ছে অপ্রত্যাশিত, সেটাই হচ্ছে সাডেন, সেটাই হচ্ছে ভায়োলেন্ট, সেটাই হচ্ছে ট্রমা, সেটাই হচ্ছে ইনজুরি। অপ্রত্যাশিত ভাবে যখন সে আঘাত পেয়ে যায়, তখন সে কি করবে? এই যে আমি যদি একটা অপ্রত্যাশিত আঘাত পেয়ে যাই, তাহলে আমি কি করব? আমি কনফিউজ হয়ে যাব। এই ক্ষেত্রে মানসিক লেভেলের ক্ষেত্রে কি হয়? ডিসকারেজ হয়ে যায়, আর কোনো তার উৎসাহ থাকে না। যাদের জন্য যার জীবন, তারাই যদি তাদেরকে আঘাত দেয়, ন্যাট্রাম সাল তাদের জন্য ডিসকারেজ হয়ে যায়, ইন্ডোলের অ্যাভারশন টু ওয়ার্ক। আজ কাজকর্ম করতে থাকে না। কি জন্য কাজ করবে? কার জন্য কাজ করবে? কাজ করে আমার কি লাভ? আমি ওদের জন্য করছি, আমার তো কোনো দরকার নেই। তাহলে ইন্ডোলেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, ওয়ারি অফ লাইফ, জীবনের উপর বিতৃষ্ণা হয়ে যায়। আর এই জীবনটা ভালো লাগছে না, কার জন্য বাঁচবো, কার জন্য করবো? এদের জন্যই তো আমার সবকিছু করা, লাভ ফ্যামিলি ফর, এদের এই তো আমি জীবন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতাম, আর আমি কার জন্য করবো? নেট্রাম সাহেবের এই অবস্থায় আগ্রহ হারিয়ে ফেলে, যেটা বললাম। তাহলে নেট্রাম সাহেব অবস্থা, তাহলে নেট্রাম সাহেব এই অবস্থায় কি ভাববে, কি করবে? তাই এই অবস্থায় নেট্রাম সাহেব কি ভাববে and কি করবে? হোয়াট ইজ দ্য অ্যাডাপ্টেশন অফ নেট্রাম সাহেব? হোয়াট ইজ দ্য ফিউচার এরিয়া অফ নেট্রাম সাহেব? নেট্রাম সাহেব কি ভাববে? অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, আমার ভবিষ্যতে কে কি হবে, আমার তো পরিবারের লোকজন তো আমার কাছে নেই। ডেথ ডিজায়ার্স, মানে বিভিন্ন চিন্তা ভাবনায় সে কি হবে? তার মৃত্যু কামনা করবে। যাদের জন্য বাঁচা তারাই তো আমাকে আঘাত করছে, তাহলে আমি কার জন্য বাঁচবো? তাহলে মরে যাওয়াই ভালো, এই কথাটা বলে পেশেন্ট। আর আমার বেঁচে থাকে কি লাভ ডাক্তারবাবু? কেন? ছেলে আছে, আরে ছেলে মেয়ে কি আর আছে? ওরা এখন বড় বড় হয়ে গেছে, আর নিজের মতন। আমাকে কি আগের মতো সম্মান দেয়? ওদের তো সমস্ত কিছু চাওয়া পাওয়া আমি পূরণ করেছি, আর কি আমাকে অত ভালোবাসে, মূল্য দেয়, গুরুত্ব দেয়? তাহলে বলুন কার জন্য আমি বাঁচবো? ডেথ ইজ এ and strange family from his, strange family from his, সেই ফ্যামিলি থেকে সে স্ট্রেঞ্জ হয়ে যায়। তো মানুষ তো একা বাঁচতে পারে না, একটা দুটা তিনটা লোক হলো চাই। একটা পাখি দেখবেন, একটা পাখিও তার কাছে একটা, তার যেটা আমরা জোড় পাখি বলি, সে থাকে। দুটা পায়রা একসাথে থাকে, দুটা টিয়া একসাথে থাকে, দুটা কোকিল একসাথে থাকে। মানুষও কিন্তু সাথী চায়, সাথী হারা মানুষ কিন্তু অত সহজে বাঁচতে পারে না। আর রিজার্ভ পার্সন নেট্রাম সাহেব, সে কিন্তু অন্যের সাথে মিশতেও পারে না। তাইলে সে কি করবে? তাইলে তার জীবনে কে রইল? দেয়ার আর নাথিং ইন দ্য লাইফ, ইন ফ্যামিলি। দ্যাট ইজ হোয়াই নেট্রাম সাহেব স্ট্রেঞ্জ ফ্যামিলি ফ্রম অ্যান্ড সুইসাইডাল ডিসপোজিশন। তার মৃত্যুর চিন্তা ভাবনা করে। সুইসাইডাল ডিসপোজিশন, স্যাডনেস ফ্রম, তার দুঃখে আর বেঁচে থাকতে ভালো লাগে না। সুইসাইডাল ডিসপোজিশন, হ্যাঙ্গিং ফ্রম, ফাঁসিতে মারা বা শুটিং এ মৃত্যু বরণ করতে চায়। সুইসাইডাল ডিসপোজিশনের মধ্যে হঠাৎ করে নিজেকে মেরে ফেলার ঝোঁক এসে যায়, যেটা বললাম। কেন বাঁচবে? কার জন্য বাঁচবে? কি তার বাঁচার মানে? তার জীবন তো ডিসগাস্টিং অবস্থায় চলেছে। এই সময় হঠাৎ সে গলায় দড়ি বা পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করার জন্য আত্মহত্যার চেষ্টা করে। দিস ইজ দ্য আনকমন পেকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স পার্সোনালিটি অফ নেট্রাম সাহেব। এই ভাবতে ভাবতে গলায় দড়ি নিয়েছে, পিস্তল ঠেকিয়ে নিয়েছে। কিন্তু নেট্রাম সাহেব নিজেকে কন্ট্রোল করে, দেখুন সেলফ কন্ট্রোল বলে একটা রুব্রিক্স আছে। সেলফ কন্ট্রোল, সে ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে, আমি ফাঁসিয়ে ঝুলে দিব, আর দেরি নেই, পিস্তল মেরে দিব, আর দেরি নেই। কিন্তু দড়ি আর পিস্তল দুটোই শরীর নেই। কারণ কি? কারণ নেট্রাম সাহেব আত্মহত্যা করতে ভয় পায়। ফিয়ার সুইসাইড অফ, সে ভয় পায়। কেন ভয় পায়? কেন স্যার? কিসের ভয়? তার তো জীবনে কিচ্ছু নেই, না সংসার, না বন্ধু, না বান্ধব, না ফ্যামিলি মেম্বার। কেন? অর্থাৎ এই যখন সে সুইসাইড করতে যাচ্ছে,
এই সুইসাইড করতে এসেছে, লাস্ট অ্যাক্টিভিটিটা শুরু করবে, তাও নেটরাম সাল্ট কেন সুইসাইড করে না? দিস ইজ লাভ ফ্যামিলি ফর। কারণ সে তখনও ভেতরে ভেতরে তার সংসারকে, ফ্যামিলিকে ভালোবাসে। আর লাভ ফ্যামিলির কারণে নেটরাম সাল্ট সেলফ কন্ট্রোল করে সুইসাইড করে না, সেলফ কন্ট্রোল করে নিজেকে সুইসাইড করে না। সে ভাবে আমি মারা গেলে, দেখুন হোয়াট ইজ লাভ, আমি মারা গেলে আমার পরিবারের বাচ্চা কাচ্চা, মা ভাই বোন, এদেরকে দেখবে, এদের কি হবে, এদের চিন্তা ভাবনা করে নেটরাম সাল্ট সুইসাইড থেকে দূরে সরে আসে। তাহলে কি আছে, এই দূরে সরে আসে। তাহলে দেখুন, পেশেন্ট ওয়াজ ইন লোথিং কন্ডিশন, লোথিং লাইফ ইঞ্জুরি মাস্ট রিস্ট্রেন হারসেলফ টু প্রিভেন্ট ডুইং হারসেলফ। অর্থাৎ সে সুইসাইড করতে যাচ্ছিল, জীবনে এত বিতৃষ্ণা এসে গেছিল, সুইসাইড করতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামাল দিয়েছে। কেন সামাল দিয়েছে? লাভ ফ্যামিলি ফর। এই লাভ ফ্যামিলি ফর থেকে সে নিজেকে সামাল দিয়ে কি হয়েছে না, সুইসাইড থেকে নিজেকে রিস্ট্রেন করেছে, অর্থাৎ সামলে নিয়েছে। লাস্ট নিয়ে আমি যে 2-4টা কথা বলতে চাই, ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেটরাম সাল্টকে বলেছিলাম, আমরা ক্লাসিক্যালি পড়েছিলাম, ইনজুরি, অ্যাক্সিডেন্ট, আঘাত মানুষ পাওয়াটাই কিন্তু নেটরাম সাল্ট আমাদের কাজে লাগে, হাইপেরিকাম কাজে লাগে, আর্নিকা কাজে লাগে, নেটরাম সাল্ট কাজে লাগে। কিন্তু ইনজুরি অ্যান্ড অ্যাক্সিডেন্ট, মেন্টাল এলিমেন্টস ফ্রম ইনজুরি, অ্যাক্সিডেন্ট, মেন্টাল সিমটম। ইনজুরি মিনস আঘাত, এই আঘাত আর অ্যাক্সিডেন্ট হঠাৎ হয়, অ্যাক্সিডেন্ট হঠাৎ, অর্থাৎ কোন হঠাৎ অ্যাক্সিডেন্টাল কেস বা ইনজুরি কেস যদি হয়, তারপরে যদি কোনো আমাদের মানসিক সমস্যার সৃষ্টি হয়, তাহলে নেটরাম সাল্ট ওটা খুব ভালো মেডিসিন। তাহলে কোন কোন ক্ষেত্রে নেটরাম সাল্টকে আমরা ভালোভাবে ইউজ করতে পারবো? কনফিউশন অফ মাইন্ড, কনফিউশন অফ মাইন্ড, ইনজুরি টু হেড, আমাদের মাথায় আঘাত লেগে গেল, হতে পারে, মানে মেকানিক্যাল আঘাত, পড়ে যাওয়া আঘাত, গাছের ডাল পড়ে আঘাত, সেক্ষেত্রেও যেমন কাজ করে, আমাদের মেন্টাল লেভেলের আঘাতেও কিন্তু নেটরাম সাল্ট কাজ করে, যদি অন্যান্য পার্সোনালিটি গুলো থাকে। ডালনেস, ইনজুরি অফ হেড, আফটার সরাসরি হেড, অর্থাৎ এটা ছেলে খুব বুদ্ধিমান ছিল, লেখাপড়া ভালো করতো, মনে থাকতো ভালো, সবার সাথে মিশতো ভালো, দেখা গেল সেই আঘাত পাওয়ার পর তার না বোঝার ক্ষমতা, না বোঝানোর ক্ষমতা, না কথা বলার ক্ষমতা, এগুলো যেন কোথায় যেন হারিয়ে গেছে, কমে গেছে। সেক্ষেত্রেও নেটরাম সাল্ট আমাদের খুব ভালো মেডিসিন। ডেলিরিয়াম ইনজুরি টু হেড আফটার, ডেলিরিয়াম ইনজুরি টু হেড আফটার, অর্থাৎ মাথায় আঘাত লাগার পর কোন মানুষের দেখলেন একটা ডেলিরিয়াম স্টেজ চলে আসে, অর্থাৎ স্বাভাবিকভাবে যে কথাবার্তা কাজকর্মগুলো করতো সে করছে না। একটা মানুষ মনে করুন সবসময় বক 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 কথা বলতো, এখন দেখা যাচ্ছে সে কথাই বলছেন। দিস ইজ নট নর্মাল, দিস ইজ ডেলিরিয়াম। তো স্বাভাবিক যেভাবে কথাবার্তা বলতো সে এখন একবারই চুপচাপ হয়ে গেছে। কেউ ডালনেস হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, পাগল, ইনসিনিটি ইনজুরি টু দ্য হেড ফ্রম। আমরা বলি কি রে, ছেলেটা এত বক 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 হচ্ছে, পাগলের মতো আচরণ করছে, কি ব্যাপার, কি হয়েছে বল না? আরে তুই জানিস না, এ বাস থেকে একবার পড়েছিল, অনেক চিকিৎসা হয়েছে, তারপর ছেলেটা এরকম হয়েছে। ও কত চিকিৎসা, কোনো চিকিৎসা কিচ্ছু হয়নি, কত এমআরআই, ইজি ইত্যাদি ইত্যাদি করা আছে, কোনো চিকিৎসা কিছু হয়নি, বাবা মা ছেড়ে দিয়েছে, কি করবি? দিস ইজ ইনসিনিটি ইনজুরি of the head from stupefaction as if intoxicated, যে মাতালের মতো এক জায়গায় পড়ে আছে তো পড়েই আছে, পড়ে আছে তো পড়েই আছে, আরে ডাকাডাকি করছে, তুই স্নান করবি যা, খাবি যা, কিছু নেই, পড়েই আছে। কখন না হেড ইনজুরি আফটার। কনফিউশন অফ মাইন্ড, ইনজুরি টু হেড, কনফিউশন অফ মাইন্ড। একটা লোক যাচ্ছে 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 যাচ্ছে, রাস্তায় তিনটা রাস্তা পেয়ে গেছে, লেফট রাইট আর মিডিল, সেখানে দাঁড়িয়ে আছে, কোন দিকে সে যাবে? বাঁ দিকে রাস্তাতে তার হসপিটাল আছে, ডান দিকে একটা পুকুর আছে, সোজাসুজি এটা স্কুল আছে। ওকে বলা হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছে, কোথায় যাবে? যে আমি যাবো আসলে স্কুল, এই হসপিটাল যাবো।
তো হসপিটাল যাবে, তো সেটাই আমি ভাবছি কোন দিকে হসপিটালটা। আরে তোমার এমন কি হলো যে তুমি এই রাস্তাটা চিনতে পারছো না, হসপিটালটা কোথায়? যাও আর কি। ও অনেকে হইতে পারে আর ওর একটু ব্রেনটা খারাপ হয়ে গেছে, একদিন কুয়ায় পড়েছিল, মাথায় আঘাত পেয়েছিল, তারপর থেকে অনেক সময় হয় কি সে সঠিক রাস্তাগুলো চিনতে পারেন। কনফিউশন অফ মাইন্ড, ইনজুরি টু হেড, এরকম কনফিউশন অনেক কিছু থাকতে পারে। আর সিঙ্গেল রুব্রিক্সে কতগুলো আছে সেটা আমি বলি, যে সিঙ্গেল রুব্রিক্স অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন এনি মেডিসিন। সেটা কি আছে না, সুইসাইডাল ডিসপোজিশন, হেড ইঞ্জুরি আফটার, হেড ইঞ্জুরি পর যদি সে সুইসাইড করার একটা তার টেন্ডেন্সি এসে যায়, ঝোঁক এসে যায়, তাহলে আমাদের নেট্রাম সালভিজে ভেরি গুড মেডিসিন। আর উইপিং ডেলিরিয়াম আফটার, উইপিং ডেলিরিয়াম আফটার, ডাক্তার বাবুর সাথে কথা বলতে বলতে ডেলিরিয়াস মুডে চলে গিয়ে যখন কান্নাকাটি করতে থাকে, যে সিচুয়েশনটা আমি বললাম, সেখানেও কিন্তু নেট্রাম সালভ ইজ এ ভেরি গুড মেডিসিন। তাহলে এক কথায় যদি আমরা নেট্রাম সালভকে তার কারণ হিসাবে যদি বর্ণনা করতে চাই, যে কোনো রকমের মানসিক আঘাত তীব্রভাবে যদি হয়ে থাকে বা আঘাত হয়ে থাকে বা বারবার আঘাত পেতে পেতে এই মানুষটির যদি, কোন মানুষটির যে লাভ ফ্যামিলি পর, ফ্যামিলির জন্য সে সব কিছু করেছে, নিজের জন্য সে কিছুই ভাবেনি, সেই মানুষটি যদি কোন রকমে পরিবারের মেম্বারের কাছ থেকে মানসিক আঘাত জোরদার পেয়ে যায়, তারপরে তার শারীরিক মানসিক গন্ডগোল যাই হোক না কেন, সেগুলো যদি হয়, সেক্ষেত্রে আমরা নেট্রাম সাল ভালোভাবে ইউজ করতে পারি। যদি আরো কিছু আমরা অন্যান্য পার্সোনালিটি অফ নেট্রাম সাল খুঁজে পাই, তাহলে আমরা নেট্রাম সালকে একটা সিমিলি নাম হিসাবে প্রেসক্রিপশন করে মিরাকেল এবং মিউজিক্যাল এন্ড ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিবডি, দিস ইজ মাই স্মল প্রেজেন্টেশন অফ নেট্রাম সাল। থ্যাংক ইউ এভরিবডি।